মমতা বন্দ্যোপাধ্যায় হলো একটা রেপিস্ট। ও মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিবারে ধর্ষণ হয় তাদের ন্যায় বিচার দিতে পারে না, কিন্তু যারা ধর্ষণ করে তাদের ন্যায় বিচার দিতে পারে। আমার দিদির মুখে আঁচড়ের দাগ, বুকের অংশ ছিঁড়ে খাওয়া, সেই সব গুণ আমরা নিজি চোখে দেখেছি, ছবিতে আছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে নেই কেন? কামদুনিতে যেমন ছোট ঘটনা বলেছে, তার সাথে সাথে এটাও বলেছে যে শরীর থাকলে যেমন জর্দারি হয় তেমন একটু আধটু ধর্ষণও হয়। দর্শকের পরিবার আপনাদেরকে অ্যাটেম্প টু মার্ডার বা আপনাকে লাইভ থ্রেট দিয়েছে। আমাদের এই তো বলছি তো, আমাকে দুবার যখন মারার চেষ্টা করে আমি থানাকে জানিয়েছি, থানা কোনো অ্যাকশন নেয়নি। হ্যাঁ, প্রাক্তন মুখ্যমন্ত্রী যা বলে তার উল্টো করে, আর এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু যা বলে তা করে। আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা এখন সহযোগিতা করবে, যাতে তারা যে আবেদন করেছেন সেই আবেদনের সুবিচার থ্রু সুপ্রিম কোর্ট পান। কেন যে দুটো আসামি আজকের জনগণের টাকা খেয়ে জেলের মধ্যে খাবে, তাদেরকে জেলের মধ্যে ঢুকে এনকাউন্টার করে মারা হোক। নমস্কার, আমি রিয়া গিরি বলছিলাম, বেঙ্গল লিবার্টি। দাদা, আপনার একটু পরিচয়টা জানতে চাইবো। আমরা কামদুনি থেকে এসেছি। যে কামদুনি যে ঘটনাটা ঘটেছে সেই পরিবারের আমি তার নির্যাতিতা ছোট ভাই। ছোট ভাই, যখন এই ঘটনা ঘটেছিল আপনার বয়স কত ছিল? দিদির সাথে যখন এই ঘটনাটা ঘটে তখন আমার বয়স 18+। 18+। কি দেখেছিলেন, কখন জানতে পারলেন, সেই স্মৃতিচারণ যদি একটু করেন আরেকবার। দেখুন, সে 7ই জুন 2013 সালে যখন ঘটনাটা ঘটে, তা আমি দুবার, যতটা সম্ভব আমি দুবার গিয়েছিলাম আনতে। আমি দুবার গিয়েছিলাম দিদিকে খুঁজতে, তা আমি দিদিকে দেখা পাইনি, আমি বাড়ি চলে আসি। তা আমরা বডিটাকে পেয়েছিলাম তখন সন্ধ্যে 6 ঘটিকায়। আমার দিদি ধরুন 7ই জুনে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কামদুনি বাস স্ট্যান্ডে নামে, আমার কাকার সাথে দেখা করে এবং কাকাকে বলে যে ভাই কি এসেছে? বলে ভাই এখনও আসেনি। তা হালকা হালকা সেদিনকে বৃষ্টি পড়ছিল, তার দিদি আস্তে আস্তে আসছিল। যেখানে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাস্থল থেকে কামদুনির মোড় দেখা যায় এবং কামদুনির মোড় থেকে ঘটনাস্থল দেখা যায়। আমার দিদি হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আমার দিদি হেঁটে হেঁটে আসছিল। ঘটনাটা ঘটে কামদুনি মোড়ের বাস স্ট্যান্ডের কিছুটা গ্রামের দিকে যেতে 8 বিঘা জায়গার মধ্যে ঘটনাটা ঘটে। ওই 8 বিঘার জায়গার মধ্যে 3টে ছোট ছোট ঘর ছিল। সেই ঘরের মধ্যে আমার দিদিকে গণধর্ষণ ও খুন করে মারা হয় এবং আমার দিদিকে যখন মেরে ফেলে বডিটাকে কিন্তু 8 বিঘা জমি আর বাউন্ডারিটা ছিল 10 ফুট, ওখান থেকে আমার দিদির বডিটাকে ফেলে দেওয়া হয়েছিল। এবারে আমরা যখন চারিদিকে খোঁজাখুঁজি করছি, আমরা যখন পাচ্ছিলাম না, তখন আমি যখন আবার কাকার কাছে যাই, ঠিক আছে, কাকার কাছে গিয়ে বলি কাকা দিদি কি বাস থেকে নেমেছে? কাকা বললো হ্যাঁ বাস থেকে নেমে তো বাড়ির দিকেই গেল। তো আমি কাকার কাছে আমি বাড়ির দিকে চলে এলাম। তা বাড়ির দিকে এসে আমার মাকে বললাম, মা বললো কি বললো কাকা? আমি বললাম কাকা বললো বাড়ির দিকে আসলো দিদি, এখনও তো আসেনি। তা এই ব্যাপার নিয়ে এইটা হলো সেদিনকারের হিস্ট্রি। আচ্ছা, আপনার দিদির সাথে যে ঘটনা ঘটেছিল তারপরে তখনকার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এটা যারা প্রতিবাদ করেছিলেন কামদুনিকে নিয়ে, বলেছিলেন যে মাওবাদীরা এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছে। হ্যাঁ, দেখুন 7ই জুন 2013 সালে ঘটনাটা ঘটেছিল, আর তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 17ই জুনে আমার বাড়িতে যায়। আর বাড়িতে গিয়ে এই মৌসুমি কয়েল আর এই টুম্পা কয়েল প্রতিবাদ করছিল বলে ওনাদেরকে মাওবাদী এবং বলেছিল এই ঘটনাটা সিপিএমরা ঘটিয়েছে। কিন্তু আমাদের ঘটনাটা ঘটিয়েছে কে? কামদুনি তৃণমূল প্রধানের ভাইপো। যেমন সন্দেশখালীতে শেখ শাহজাহান রাজত্ব চালাতো, আর কামদুনি গ্রামে এই প্রধানের ভাইপোরা রাজত্ব চালাতো। তাই দিদি চেয়েছিল আগে ভোট ব্যাংক কিনে, তাই আজকের ওরা তৃণমূল করতো বলে আজকে ওরা বাইরে বার হয়ে গেছে এবং আমরা ন্যায় বিচার পাইনি। আচ্ছা, এই যে তৎকালীন মুখ্যমন্ত্রী আপনাদেরকে বলছে যে মাওবাদী আন্দোলন, তারপরে এই যে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠরা যুক্ত রয়েছে, বর্তমানে তো সরকার বদলেছে, সরকার তো বারুইপুরের ঘটনায় দেখা যাচ্ছে দুদিনের মধ্যে খরচা করেছেন। আপনারা কি চাইছেন এখন? আমরা এটাই চাই, বারুইপুরের মতনই চাই। শুভেন্দুদা তো আমাদের মুখ্যমন্ত্রী তো বলেছে সকালে ধরবো বিকেলে খরচা করে দেবো, ঠিক আছে। আমরা এটাই চাই। কেন যে দুটো আসামি আজকের জনগণের টাকা খেয়ে জেলের মধ্যে খাবে, তাদেরকে জেলের মধ্যে ঢুকে এনকাউন্টার করে মারা হোক। শুনুন, সর্দি কাশি জ্বর হলে যেমন প্যারাসিটামলের অ্যান্টিবায়োটিক খেতে হয়, এবং এই রেপের একটাই ওষুধ,
যারা ধর্ষণ করবে না তাদের একটাই ওষুধ, ইনকাউন্টার করে এদের মেরে দাও, তাহলে মানুষের মনে একটা ভয় ঢোকাতে হবে। ভয় না ঢোকালে এই ঘটনা ঘটতেই থাকবে। মানুষের সামনে আনো যে করেছে, মানে রেপ এবং মার্ডার করেছে তার শাস্তি এই পেয়েছে, তাহলে সাধারণ মানে যারা দুষ্কৃতী তারা এরকম ঘটনা ঘটাতে আর চাইবে না। আমার একটা প্রশ্ন রয়েছে যে কামদুনির সময় যারা ধর্ষক ছিলেন তাদেরকে আপনারা যাতে মৃত্যুদণ্ড করা হয় বিভিন্নভাবে মানে হাইকোর্ট পর্যন্ত ছুটেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তো যাবজ্জীবন কারাদণ্ড হলো তাদের। এখন দেখা যাচ্ছে বারুইপুরের ঘটনার পর তৃণমূলের নেতারা রাস্তায় নামছে, কামদুনির সময় তারা কোথায় ছিল, কি বলবেন এই বিষয়ে? আমি এটাই আমি যাচ্ছি, শুনুন। 2016 সালে লোয়ার কোর্ট রায় দেয়, আমাদের আসামি ছিল 9 জন, ঠিক আছে। লোয়ার কোর্ট রায় দেয় কি 3 জনের ফাঁসি, 3 জনের আমৃত্যু কারাবাস, 2 জনা বেকসুর খালাস প্রমাণ না পাওয়ার জন্য, আর 1 জনের জেলের মধ্যে ক্যান্সার হয়ে মারা যায়, সে পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। তখন আমাদের কেসটা 2023 সালে হাইকোর্টে রায় দেয়। কি রায় দেয়? যে 3টে আসামি আমৃত্যু কারাবাস ছিল সেই 3টে আসামি বেকসুর খালাস, এবং যে 3টে আসামি ফাঁসির সাজা ছিল তাদেরকে আমৃত্যু কারাবাস করলো, এবং একটা আসামি, ওই 3 জনের মধ্যে একটা আসামি বেকসুর খালাস হয়ে গেল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুরের ঘটনা নিয়ে মোমবাতি মিছিল নিয়ে রাস্তায় হাঁটছে, ঠিক আছে। কিন্তু ওনার পিছনের কথা ভাবতে হবে যে 15 বছরে যখন উনি ক্ষমতায় ছিল, 15 বছরে 1500 জায়গায় গণধর্ষণ হয়েছিল। ওনার হাতেই তো আইন ছিল, ল, পুলিশ থেকে শুরু করে সব ওনার হাতেই ছিল। উনি কি একটাও ন্যায় বিচার দিতে পেরেছিল? এখন উনি মোমবাতি মিছিলে রাস্তায় হাঁটছে, এটা কি মানায়? পিছনের কথাগুলো ভাবতে হয়, তারপরে রাস্তায় নামতে হয়। আচ্ছা, তখন যখন এই তৃণমূল ঘনিষ্ঠরা আপনার দিদিকে ধর্ষণ করেছিল, তারা তো এলাকাতে রয়েছে, তারা কিছু পরে কি কোনো থ্রেট দিয়েছিল আপনাদেরকে? ওরে বাবা, সে থেকে বন্যা বয়ে যাবে। যখন ওরা হাইকোর্ট থেকে ছাড়া পড়লো, আমাকে অ্যাটেম্প টু মার্ডার করার দুবার চেষ্টা করেছিল। যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিল, ওরা তো ছাড়া পড়েছিল 23 সালে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিল, থাকাকালীন আমাকে দুবার অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করেছিল। একবার আমার কলকাতা রাস্তার মধ্যে হিয়াসি থানায় গিয়ে ডায়েরি করলাম, জিডি করলাম, কোনো পুলিশ অ্যাকশন নেয়নি। আবার একবার আমাদের রাজারহাট থানার ওখানে আমাকে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করেছিল। মানে এখানে রাজারহাট থানাতেও আমি কেস করি। আপনাদেরকে মানে অ্যাটেম্প টু মার্ডার বা আপনাকে লাইফ থ্রেট দিয়েছে? আমাদের এই তো বলছি তো, আমাকে দুবার যখন মারার চেষ্টা করে আমি থানাকে জানিয়েছি, থানা কোনো অ্যাকশন নেয়নি। কিন্তু দেখুন যে আমাদের পরিবারের যে ধর্ষণ এবং খুন, তো আমাদের বাড়িতে কিন্তু পুলিশ, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তখন পুলিশ মন্ত্রী ছিল, আমাদের বাড়িতে কিন্তু নিরাপত্তা দেয়নি। কিন্তু যারা ধর্ষণ করে বাইরে বার হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের বাড়িতে পুলিশই নিরাপত্তা দিয়েছে। তাহলে এই যে বিজেপি বারবার দাবি করে যে মমতা ধর্ষকদের সরকার ছিলেন, ধর্ষকদেরকে বাঁচাতে, মানে মমতা ন্যায় বিচার দিয়েছে, ধর্ষিতার পরিবার হয়ে ন্যায় বিচার দেয়নি। যে পরিবার যারা ধর্ষণ করেছে তাদের হয়ে ন্যায় বিচার দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা খুব ভালো জানে। তাহলে এই যে বিজেপি বারবার বলতো দাদা যে ধর্ষকদের নেতা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কি তাহলে সত্যি? আপনাদের সাথেই তো হয়েছে। 100% কি 200% সত্যি। তাদের যারা ধর্ষক ছিলেন তাদের পরিবার আপনাদেরকে থ্রেট দিতেন, তারা এখন কি অবস্থা কামদুনিতে? তারা এখনো আমাদের ঠেক দিচ্ছে, হুমকি দিচ্ছে, ঠেক দিচ্ছে। এখন আমাকে সেদিনকে তো আমি আমাদের 7ই জুনে আমি গেলাম কামদুনি গ্রামে, আমার দিদি সেই মৃত্যু দিনটায় আমরা মালা দেই, মোমবাতি জ্বালাই। হ্যাঁ, সেদিনকে বাড়ি ফিরছি, আর আমাকে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে, আমাকে কি বলছে জানেন? কিরে, হাইকোর্ট, লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট করছিস, বেশি বার বাড়িস না, বেশি বার বাড়লে ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো। আচ্ছা, তখন তো দিদিকে বলো বলে একটা শুরু হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করা যেত, তখন জানিয়েছিলেন দিদিকে অনেক জানিয়েছি, দিদি কোনো অ্যাকশন নেয়নি। এখন তো সরকার বদলেছে, আজকে তো মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেছেন, আপনারা এই ঘটনা তুলে তুলবেন যে এরকম লাইভ থ্রেট দেওয়া হতো? সব বলবো আজকের মাননীয় শুভেন্দুদার সাথে সব কিছুই বলবো। আমরা খুব আশা নিয়ে এসেছি, ভরসা নিয়ে এসেছি, নিশ্চিত আমরা ন্যায় বিচার আমাদের মাননীয় শুভেন্দুদা দেবে। কারণ শুভেন্দুদা যা বলে তা করে, আর মুখ্যমন্ত্রী যা বলে তার উল্টোটা করে। মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলছেন? হ্যাঁ, প্রাক্তন মুখ্যমন্ত্রী যা বলে তার উল্টো করে, আর এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দুদা যা বলে তা করে। বললো না, শুভেন্দুদা বললো তো, সকালে ধরবো বিকেলে খরচা করে দেবো, সেটাই করে দেখাচ্ছে। এনারা যেটা বলে সেটা করে দেখায় এনারা। আমার আরেকটা প্রশ্ন, তৃণমূল তো হেরেছে দাদা দেখলেন, কিন্তু তৃণমূলের এই যে ভেঙে যাচ্ছে, এটা কি পাপের ফল বলে মনে করছেন? এই যে পাপের ফল। ঋতব্রত একটা পার্টি, কালীঘাট একটা পার্টি। ঋতব্রত পার্টিটা কি পার্টি জানেন? একটা ধর্ষণকারী ঋতব্রত পার্টি।
আর কালীঘাট পার্টিটা হলো একটা চোর পার্টি। ঋতব্রত ধর্ষণের কেসে তো ধরা পড়েছিল, ওর আইনি তো ধরেছিল ঋতব্রত নাকি, ও একটা ধর্ষণ কেসে হয়েছিল। আর কালীঘাট তৃণমূল যারা যোগ দিচ্ছে তারা সব চোর, 1 নম্বর কথা। এককালীন ঋতব্রত দিল্লিতে সাংসদে গিয়ে বলেছিল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন বলছে কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, টাইম লস্ট করে লাভ নেই, কি আছে বলুন। এখন ঘুরে শুচ্ছে নাকি, সব চোর, সব চোর। বলে না 1 2 3 1 2 3 4 তৃণমূলী সব চোর, তাই তৃণমূলী সব চোর। দিদি মারা গেছে, বহু বছর হয়েছে। দিদি যদি এখন বিচার পায় বিজেপি সরকারের আমলে, তাহলে কি দিদি শান্তি পাবে যেখানেই থাকুক না কেন? আমার দিদির আত্মা ঘুরে বেড়াচ্ছে, আমার দিদির আত্মা এখনো পর্যন্ত শান্তি পায়নি। আমার দিদির আত্মা সেদিনকেই শান্তি পাবে যে 9 জন মিলে ঘটনা ঘটেছে, সেই 9 জনকে ফাঁসির দড়িটি ঝুলিয়ে তাদের লাশটা বাড়িতে আসবে, তাদের বাড়ির লোক ভ্যাউ ভ্যাউ করে কাঁদবে, সেদিনকে আমার দিদির আত্মা শান্তি পাবে। দিদি বলা যেতে পারে দিদিকে যেভাবে মারা হয়েছিল, দিদির প্রাণ নিয়ে নিয়েছিল যেভাবে, আরে দিদির আপনি নামে। ভাবতে পারছেন আমার দিদির উপরে কিভাবে নৃশংসভাবে মারা হয়েছে? আপনি বললে অবাক, বললে না আপনার পায়ের থেকে মাটি সরে যাবে। আমার দিদিকে গণধর্ষণ খুন করেছে, করে আমার দিদির বডিটাকে নাভি পর্যন্ত চিরে দিয়েছে। আমার দিদির মুখে আঁচড়ের দাগ, বুকের অংশ ছিঁড়ে খাওয়া, সেই সব গুণ আমরা নিজি চোখে দেখেছি, ছবিতে আছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে নেই কেন? কারণ নেই কেন, পোস্টমর্টম রিপোর্টটা হয় কোথায়? মানে ওর কি এটা কি দপ্তরে, পোস্টমর্টম তো কি ফরেনসিক। স্বাস্থ্য পোস্টমর্টমটা হয় স্বাস্থ্য দপ্তরে, তাই তো? স্বাস্থ্য ডিপার্টমেন্ট, তাই তো? স্বাস্থ্যমন্ত্রী কে ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুলভাল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলভালেতে চার্জশিট সাজিয়েছে, ভুলভাল দিয়েতে পোস্টমর্টম রিপোর্ট সাজিয়েছে, সব কিছু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মমতা বন্দ্যোপাধ্যায় হলো একটা রেপিস্ট। ও মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিবারে ধর্ষণ হয় তাদের ন্যায় বিচার দিতে পারে না, কিন্তু যারা ধর্ষণ করে তাদের ন্যায় বিচার দিতে পারে, সেটা জলজন্ত রাজ্যের মানুষ দেখে নিয়েছে। তাই আজকে রাজ্যের মানুষ লক্ষ্মী ভাণ্ডারের টাকা দূরে ফেলে ওনাকেও ছুঁড়ে ফেলে দিয়েছে। তৃণমূল পার্টির পাপের ঘরা পূর্ণ হয়ে গেছিল, তাই আজকের ওনাকে সবাই পিছনে ফেলে মানে এখন এমন একজনকে এনেছে আমাদের রাজ্যে, মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে। ওনাকে সবাই ভরসা করে, বিশ্বাস করে, আশা করে। আচ্ছা, আরজি করার সময় দেখা যাচ্ছিল, আরজি করে যে অভয়ের মা, তিনিও বলেছিলেন যে পোস্টমর্টম রিপোর্টটা ভুল ছিল। তখনও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ছিলেন। আপনারা কি এই বিষয়টা আগে থেকে অবগত ছিলেন যে এরকম হতে চলেছে? আমরা বারংবার বলার চেষ্টা করেছি, কিন্তু কাকে বলবো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো? উনি আমাদের কথা শুনতো না। ওনার কাছে বলতে গিয়েছিলাম, ঠিক আছে, উনি আমাদের সাথে দেখা করেনি, এবং আমি দেখা করব বলে গিয়েছিলাম নবান্নেতে, আমাকে ধরে শিবপুর থানার মধ্যে ঢুকিয়ে দেয়, জেলে, লকআপের মধ্যে। নবান্নে বলতে গেছিলেন, থানার মধ্যে নিয়ে চলে আসে? একদম, ওই তো নবান্নটা হলো শিবপুর থানা এরিয়া। আমাকে শিবপুর থানার এর মধ্যে আমাকে ঢুকিয়ে দেয় লকআপে। আমি বেশি কথা বলছিলাম বলে, আমার সাথে দেখাই করিনি। আর কোন নেতা মন্ত্রী থ্রেট দিয়েছে কি? মানে ধর্ষকদের পরিবার তো থ্রেট দিয়েছিল, নেতা মন্ত্রী কেউ থ্রেট দিয়েছিল? মুখ্যমন্ত্রী আমাদেরকে অনেক ঠেক দিয়েছে, মানে মুখ্যমন্ত্রীর নির্দেশিত আমাকে লকআপের মধ্যে ঢোকানো হলো। আচ্ছা, আর কোনো নেতা মন্ত্রী থ্রেট দিয়েছে কি? হ্যাঁ, জ্যোতিপ্রিয় মল্লিক ঠেক দিয়েছে, কাকলি ঘোষ দস্তিদার, ফিরাজ হাকিম, চোর কুণাল ঘোষ, সবাই। কি কিছু মনে পড়ে কি থ্রেট দিয়েছিল এই কাকলি দস্তিদার বা কুণাল ঘোষ? আমরা যেটা করছি আমাদের সেটা করতে দাও, বেশি বার বেরো না। মানে প্রকাশ্যে বলেছিলেন ববি হাকিম? বলছে, বলে বেশি মোমবাতি মিছিল নিয়ে হাঁটো না। এটা কে বলেছিল মোমবাতি মিছিল নিয়ে হাঁটতে না? এটা জ্যোতিপ্রিয় মল্লিক। আচ্ছা, আর কাকলি ঘোষ দস্তিদার, তিনি তো একজন মহিলা, তিনি কি বলেছিলেন? উনি বলেছিলেন ন্যায় বিচার পাবো, কথা ওনার কাছে গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর সাথে দেখা করানোর, একটু ব্যবস্থা করানোর জন্য। হ্যাঁ, উনি বলেছিল তোমরা সবাই সিপিএম, তোমরা সবাই মাওবাদী। আচ্ছা, আর ববি হাকিম কি বলেছিল দাদা, একটু যদি মনে করেন? ফিরাজ হাকিম বলেছিল যে আমার মা যখন কাঁদছিল, মানে এই ঘটনার জন্যে মা যখন কাঁদছিল, উনি বলছিল ওরা সব নাটক করছে, অভিনয় করছে। তা আমি ওনার বলতে চাই, ওনার পরিবারের যদি এরকম উপরে ঘটনা ঘটে, ওনার পরিবারের লোক কি কাঁদবে না হাসবে? ঠিক আছে দিদি, অনেক কথা হলো। অসংখ্য ধন্যবাদ দাদা বেঙ্গলি বাটির সাথে থাকার জন্য। আশা করছি আজকের আপনি জনতার দরবারে গিয়ে মুখ্যমন্ত্রীর থেকে ন্যায় বিচার পাবেন। একদম, আমি চাই, সবাই চায়। আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আমরা খুব খুশি হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে বারাসাত কোর্টে, মানে লোহার কোর্টে যে রায়টা দিয়েছিল, আমরা সুপ্রিম কোর্টে দাবি রাখবো সেই রায়টাই যেন বহাল থাকে।
যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সুপ্রিম কোর্টে গেছে, মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা এখন সহযোগিতা করবে যাতে তারা যে আবেদন করেছেন এই আবেদনের সুবিচার থ্রু সুপ্রিম কোর্ট পান। তো শুধু দেখনা হয় সোচনা হয়তো আমরা বিশ্বাস করি না, আমরা করনা হয়তো বিশ্বাস করি। অ্যাকশন টেকেন রিপোর্টও আমরা দিয়ে দিয়েছি। মোরাললেস 80% অভিযোগের সমাধান পশ্চিমবঙ্গের বিজেপি সরকার করতে পারছে। আমি নিজেও ওটা মনিটরিং করি। এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দা আমাদের দাদা বলেছে, আর এটাও বলেছে যে আমি তো সব জানি, তাই কোথায় কি আগের সরকার মানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে 16খানা পিপি চেঞ্জ করেছে, দাদা তো সবকিছুই জানে। তা দাদা এইটা বলেছে যখন আমরা খুবই খুশি যে লোয়ার কোর্টের রায়টাই হাইকোর্টে সুপ্রিম কোর্টে যেন স্থায়ী থাকে, সেটা করে দেবে বলেছে। আজকে দীর্ঘ 14 বছরে পা দিল কামদুনি আন্দোলন, কিন্তু এখনো পর্যন্ত কামদুনি বিচার পেল না। আমরা মূলত চাই যে কামদুনি বিচার পাক। প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু কামদুনি নিয়ে রাজনীতি করে গেছে, শুধু কামদুনি বলে না, গোটা পশ্চিমবাংলা ধর্ষণকারীদের নিয়ে শুধু উনি রাজনীতি করে গেছেন। শুধু কামদুনিতে শুধু ছোট ঘটনা নয়, কামদুনিতে যেমন ছোট ঘটনা বলেছে তার সাথে সাথে এটাও বলেছে যে শরীর থাকলে যেমন জর্দারি হয় তেমন একটু আধটু ধর্ষণও হয়। এই কথাটাও কিন্তু বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং যারা প্রতিবাদী কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরকে রোধ করার জন্য বলেছিলেন মাওবাদী আমাদেরকে। সুপ্রিম কোর্টে দোষীদের বেকসুর খালাস করে দেওয়া হয়, আমরা বিচার পাইনি। বিচারের জন্য আমরা দিল্লি দ্বারস্থ হয়েছি, রাষ্ট্রপতির সাথে কথা বলেছি, রাষ্ট্রপতি ভবনে গেছি, বিভিন্ন জায়গায় আমরা গেছি, ছুটোছুটি দৌড়দৌড়ি করেছি, কিন্তু আমাদের কামদুনিবাসী আমরা সকলে মিলে একত্রিত হয়ে সে বিচারের দাবি করেছিলাম, কিন্তু সেখানে আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। বিগত সরকারের আমলে বিভিন্নভাবে কটাক্ষ করা হতো, এই ধরনের ঘটনা ঘটলে বিগত সরকার বলতেন ছোট ঘটনা, সাজানো ঘটনা, শরীর থাকলে জ্বর হয়, লাভ অ্যাফেয়ার আছে, বিভিন্ন মন্তব্য করতেন। এবং একজন সিএমের মন্তব্য তো সমাজের বুকে একটা বাজে বার্তা ফেলে, তাই না? তো তাই হয়েছে, সমাজের বুকে একটার পর একটা ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, কিন্তু বিচার মানুষ পায়নি। তো আজ আমরা আবার যখন নতুন সরকার এসেছেন, তাই আজকে আমরা এসেছি জনতার দরবারে বিচারের জন্য, যাতে কামদুনির ফাইল পুনরায় খোলা হয় এবং আমরা আবার বিচার পাই। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন। নমস্কার।